প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পানির অপর নাম জীবন, কিন্তু সকল পানি জীবন বাঁচাতে সক্ষম না। এই পৃথিবীতে টোটাল পৃথিবীর পৃষ্ঠের প্রায় 75% পানি আর বাকি 25% স্থল। এই প্রাকৃতিক পানি অর্থাৎ টোটাল পৃথিবীতে যে পরিমাণ পানি আছে সেই পানির 97% স্যালাইন ওয়াটার অর্থাৎ সামুদ্রিক পানি এবং পোলার আইস ক্যাপ 2%। তার মানে মেরু অঞ্চলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বরফ হয়ে জমে আছে 2%। এছাড়াও গ্রাউন্ড এবং সারফেস এই দুই অংশ মিলে 1%। আমরা আসলে এই 1% নিয়ে কথা বলছি। গ্রাউন্ড ওয়াটার বাদ দিয়ে শুধুমাত্র সারফেস ওয়াটার নিয়ে কথা বলতেছি। সুতরাং এখন কথা হচ্ছে সফট ওয়াটারের উৎস এবং তার গুরুত্ব নিয়ে। তার মানে এই যে সফট ওয়াটার অর্থাৎ সারফেস যেটুকু আছে সেইটুকু নিয়ে কথা বলছি। স্যালাইন ওয়াটার, পোলার আইস ক্যাপ ইত্যাদি অংশ বাদ দিয়ে সফট ওয়াটারের মধ্যে সারফেসের যে অংশ আছে তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পুকুর, নদী, খাল, বিল, ঝিল, হাওর, হ্রদ ইত্যাদি। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যেই জলাশয়গুলি চিনি, পুকুর, নদী, খাল, বিল, হাওর, বাওর, ঝর্ণা ইত্যাদি, এই সোর্স থেকে যে পানি পাওয়া যাবে এটি হল সফট ওয়াটার অথবা ফ্রেশ ওয়াটার, যেটাকে বাংলায় বলছিলাম আমরা মিঠা পানি। তাহলে আমরা এই মিঠা পানির উৎস সম্পর্কে জেনে গেলাম। আর গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভূগর্ভে যে পানি আমরা ব্যবহার করে থাকি ভূগর্ভ থেকে, সেটি হলো গ্রাউন্ড ওয়াটার। তো এই যে সারফেস ওয়াটার যেটা সফট ওয়াটার হিসেবে আমরা ব্যবহার করি, এর ব্যবহারিক দিক যদি আমরা বিবেচনা করি তাহলে এর ব্যবহারিক দিক থেকে বিবেচনা করলে 50% সফট ওয়াটার ফ্রম সারফেস আমরা ব্যবহার করি বিদ্যুৎ কেন্দ্রে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে। কৃষিকাজে ব্যবহার করি প্রায় 30%, কৃষিকাজে। অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে 13%, অন্যান্য শিল্প অর্থাৎ বিভিন্ন শিল্প কারখানায়, এবং গৃহস্থালিতে বাকি 7%। তার মানে টোটাল সারফেস ওয়াটারের যে অংশ আমরা ব্যবহার করি অর্থাৎ মিঠা পানি বা ফ্রেশ ওয়াটার হিসেবে, তার মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেই বেশি পরিমাণ পানি ব্যবহৃত হচ্ছে। এছাড়া কৃষিতে 30%, অন্যান্য শিল্পে 13% এবং গৃহস্থালিতে 7%। মিঠা পানির উৎস জানার পাশাপাশি এদের গুরুত্ব সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। গুরুত্বকে আমরা দুইটি ভাগে যদি বিবেচনা করি, অর্থাৎ প্রাণীর জীবনে এর গুরুত্ব এবং উদ্ভিদের জীবনে এর গুরুত্ব। প্রাণীর জীবনে গুরুত্ব: প্রাণীর খাদ্য পরিপাক, বংশবিস্তার, কোষের স্বাভাবিক বৃদ্ধি, জননক্রিয়া, দেহের অপ্রয়োজনীয় অংশ বাইরে বের করে দেওয়া অর্থাৎ অপসারণ ইত্যাদি কাজে সম্পূর্ণই মিঠা পানির ভূমিকা। আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি সবই মিঠা পানির ভূমিকা। আমরা যে কৃষিকাজ করি তাও মিঠা পানির উপর নির্ভরশীল। আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করি তাও মিঠা পানি। আমরা ওয়াশিং পারপাস ব্যবহার করি তাও মিঠা পানি। অপরদিকে উদ্ভিদের জীবনে এর গুরুত্ব কীরকম? উদ্ভিদের জীবনে প্রোটোপ্লাজম এর সত্তাকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে অবশ্যই সেখানে মিঠা পানির ভূমিকা আছে। কোষের স্বাভাবিক বৃদ্ধি, প্রচ্ছেদন, বীজের অঙ্কুরোদ্গম, পরাগায়ন, খাদ্য প্রস্তুতি। যেমন আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ পানির সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে। C6H12O6+ অক্সিজেন, অর্থাৎ এখানে ক্লোরোফিলের সহায়তায়, ক্লোরোফিল। তার মানে উদ্ভিদ এবং প্রাণীর জীবনে সফট ওয়াটারের গুরুত্ব অনস্বীকার্য। তার মানে সফট ওয়াটার অর্থাৎ এই ফ্রেশ ওয়াটার মিঠা পানি ছাড়া উদ্ভিদ আর প্রাণীর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমরা প্রতি মুহূর্তেই অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীকুল প্রতি মুহূর্তেই এই সফট ওয়াটারের উপরে নির্ভরশীল। এবার আমরা কথা বলবো সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড নিয়ে। আসলে এই বিশুদ্ধতার মানদণ্ড বলতে আমরা কি বুঝি? বিশুদ্ধতার মানদণ্ড হলো যে সকল ধর্মের পরীক্ষা দ্বারা ওই সারফেস ওয়াটারের বিশুদ্ধতা যাচাই করা যাবে সেই ধর্মগুলিকে বলা হবে বিশুদ্ধতার মানদণ্ড। আমরা এখানে
যথাক্রমে হার্ডনেস, পিএইচ, ডিজলভ অক্সিজেন, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং টোটাল ডিজলভ সলিড, এই নিয়ে কথা বলব। শুরু হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার। হার্ডনেস অফ ওয়াটার অর্থাৎ এটাকে পানির ক্ষরতা বলা হয়। তাহলে পানির ক্ষরতা বিষয়টি কি আসলে? যদি পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্যান্সিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতুর অর্থাৎ এই সকল ধাতুর ক্লোরাইড, সালফেট অথবা বাইকার্বনেট দ্রবীভূত থাকে, তখন ওই পানিকে আমরা হার্ড ওয়াটার বলি। তাহলে বিষয়টি ক্লিয়ার হলো যে হার্ড ওয়াটার মানে হচ্ছে পানিতে এই যে দ্বিযোজী যে ধাতব আয়নগুলি আছে তাদের ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট ইত্যাদি লবণ যদি দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে সেই পানিকে আমরা ক্ষর পানি বলতে পারি। এখন এই ক্ষর পানি অর্থাৎ পানির ক্ষরতা দুই রকমের। একটির নাম হলো স্থায়ী ক্ষরতা, আরেকটির নাম অস্থায়ী ক্ষরতা। তার মানে এখানে আমি দুইটি অংশ আগে বিভক্ত করে দিলাম এই কারণে, যদি পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্যান্সিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতব আয়নের ক্লোরাইড বা সালফেট দ্রবীভূত থাকে তাহলে সেই পানি হবে স্থায়ী ক্ষর পানি। তার মানে এই ক্ষরতা স্থায়ী, এইটি স্বাভাবিকভাবে দূর করা যায় না, এইটিকে দূর করতে হলে রাসায়নিক উপায়ে দূর করতে হয়। রাসায়নিক উপায়ে এই ক্ষরতাকে দূর করা যায়। কিন্তু অস্থায়ী ক্ষরতা হলো যদি এই সকল ধাতব আয়নের বাইকার্বনেট, যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট ইত্যাদি বাইকার্বনেট লবণ থাকে তাহলে সেটি অস্থায়ী ক্ষরতা। এটি তাপ দিলেই দূর হয়ে যায়, তাপ দিলে দূর হয়। তার মানে কেন তাপ দিলে দূর হয়ে যায়? যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট, এই ক্যালসিয়াম বাইকার্বনেটকে যদি তাপ দেওয়া হয় তাহলে সে ক্যালসিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানিতে বিভক্ত হয়ে যায়। তার মানে ক্ষর পানি দুই ধরনের হচ্ছে, স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। এখন আমরা জানি ক্ষর পানিতে সাধারণত সাবানের ফেনা তৈরি হয় না। কেন ক্ষর পানিতে সাবানের ফেনা তৈরি হবে না? সাবানের ফেনা তৈরি না হওয়ার জন্য দায়ী এই সকল ধাতব আয়ন। অর্থাৎ সাবান যদি আমরা ক্ষর পানিতে ব্যবহার করি তাহলে সাবানের সাথে এই সকল ধাতব আয়নের রিঅ্যাকশন ঘটে। যেমন সাবান হলো CH3 অথবা এটি স্টিয়ারিক অ্যাসিডের যদি সোডিয়াম লবণ হিসেব করি C17H35COO, ধরে নিলাম এটি সাবানের সংখ্যা। যদি ক্ষর পানিতে সাবান ব্যবহার করা হয় তাহলে এই দ্বিযোজী আয়নগুলি অর্থাৎ মেটাল 2+, এটি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি যে কোনো ধাতু হতে পারে, প্রথমেই সাবানের সাথে এই দ্বিযোজী ধাতুর বিক্রিয়া ঘটে। অর্থাৎ ওই ধাতব আয়ন সম্পূর্ণ সাবান কর্তৃক অধক্ষিপ্ত হওয়ার পর এখানে C17H35COO অর্থাৎ এই মেটালের সাথে, দ্বিযোজী মেটালের সাথে এদের একটি অদ্রবণীয় গাদ সৃষ্টি হবে, অদ্রবণীয় গাদ সৃষ্টি হবে। অতঃপর সাবান ব্যবহার করলে সেই সাবান পানিতে ফেনা সৃষ্টি করবে। এই কারণে এখানে অতিরিক্ত পরিমাণ বা অধিক পরিমাণ সাবানের ব্যবহার হয়ে থাকে। এই কারণে ক্ষর পানিতে সাধারণত সাবানের ফেনা কম হয়ে থাকে। তাহলে পানির ক্ষরতা স্থায়ী, অস্থায়ী এবং ক্ষর পানিতে কেন সাবানের ফেনা সৃষ্টি হয় না সে সম্পর্কে আমরা জানলাম। এখন এই যে পানির ক্ষরতা, এই ক্ষরতাকে দূর করার জন্য স্থায়ী ক্ষরতা তাপ দিলেই অস্থায়ী ক্ষরতা তাপ দিলে দূর হবে, বাট স্থায়ী ক্ষরতা এটি কোনো একটি রাসায়নিক উপায় দূর করতে হবে। পানির ক্ষরতাকে যদি আমরা পরিমাপ করতে চাই, আসলে পরিমাপ করতে হলে পানিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করা হয়।
তারপর ক্যালসিয়াম কার্বনেটের তুল্য অন্য কোনো উপাদান কতটুকু দ্রবীভূত আছে তা বিবেচনা করা হয়। এক্ষেত্রে ইডিটিএ এর ডাইসোডিয়াম লবণ, অর্থাৎ এটা ডাইসোডিয়াম ইডিটিএ দিয়ে টাইট্রেশন করা হয়। ইডিটিএ দ্বারা টাইট্রেশন, এই টাইট্রেশন প্রক্রিয়ায় কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অথবা তুল্য পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট এখানে নির্ণয় করা হবে, অর্থাৎ ক্যালকুলেশন অনুসারে, অর্থাৎ পরিমাণগতভাবে এটি 1000 ml 0.01 মোলার ইডিটিএ এর ইকুইভ্যালেন্ট 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ 100 মিলিগ্রাম মিন্স এখানে 100 ppm ক্যালসিয়াম কার্বনেট। এইভাবে পানিতে ক্ষরতা কি পরিমাণ আছে তা ক্যালকুলেশন করা। এবার সারফেস ওয়াটারের পিএইচ নিয়ে কথা বলছি। পিএইচ কি তা নিশ্চয়ই আমরা জানি, পূর্ববর্তী অধ্যায়ে আমরা কোথাও না কোথাও পড়েছি। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার আরেকটি মানদণ্ড হলো পিএইচ। গাণিতিকভাবে পিএইচ হলো মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলা হয়। সারফেস ওয়াটারের পিএইচ যদি কোনো কারণে ওই নির্দিষ্ট সীমার বাইরে চলে যায়, এক্ষেত্রে পিএইচ এর মান হ্রাস বা বৃদ্ধি উভয়ই সারফেস ওয়াটারের বিশুদ্ধতা বিনষ্ট করার জন্য দায়ী। যেমন যদি পানিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, বিশুদ্ধ পানির পিএইচ, বিশুদ্ধ পানির পিএইচ 7 থাকে, সেক্ষেত্রে সারফেস ওয়াটারের পিএইচ 6.7, অর্থাৎ গড় মান সারফেস ওয়াটারের জন্য 6.7 যদি এভারেজ মান হয়, এটি গ্রহণযোগ্য। কিন্তু যদি এর চেয়ে পিএইচ মান কমতে থাকে, তার মানে অ্যাসিডিটি বাড়তে থাকে। এটা কখন হতে পারে? যদি অম্ল বৃষ্টি হয়। অম্ল বৃষ্টির ফলে সারফেস ওয়াটারের পিএইচ মান মাত্রাতিরিক্তভাবে কমে যেতে পারে। এখন পিএইচ মান যদি কমে যায়, তার মানে জলাশয়ের পানিতে অম্ল ধর্ম বেড়ে যাবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে। এতে অম্ল বৃষ্টির কারণ হিসেবে বলা যেতে পারে বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড বা সালফার ট্রাই অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড, এখান থেকে H2SO4 এবং এখান থেকে HNO3, অর্থাৎ বায়ুমণ্ডলে যদি সালফার ট্রাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড কোনো কারণে অতিরিক্ত পরিমাণ সৃষ্টি হয়, সেক্ষেত্রে বৃষ্টির পানি এবং অক্সিজেনের সংস্পর্শ দ্বারা যথাক্রমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড সৃষ্টি করে এবং বৃষ্টির পানির সাথে এইগুলি অবশেষে জলাশয়ের পানিতে মিশে। তার মানে ভূপৃষ্ঠের যে পানি আমাদের নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা, বিল, ঝিল, হাওর ইত্যাদিতে গিয়ে এই অম্ল বৃষ্টি যখন মিশবে, তখন জলাশয়ের পানির অম্লধর্ম বেড়ে যাবে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে। এতে ডিজলভ অক্সিজেন অর্থাৎ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে। জুওপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন অর্থাৎ পানিতে যে সকল উপাদান আছে জলজ উদ্ভিদ প্রাণীর জন্য, এই দুটি উপাদান এখানে বিনষ্ট হবে। অর্থাৎ প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন, এই উপাদানগুলি বিনষ্ট হবে। যদি এরা বিনষ্ট হয়ে যায়, তাহলে জলজ উদ্ভিদ আর প্রাণীর জন্য ওই পানি বসবাসের অনুপযোগী হয়ে যায়। তার মানে পিএইচ ভ্যালু দিয়ে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড পিএইচ মান সারফেস ওয়াটারের জন্য বজায় রাখতে হয়। যদি ওই মান বিনষ্ট হয়, ওর চেয়ে কমে গেলে যেমন জলজ উদ্ভিদ প্রাণীর জন্য জীবন ধারণ ব্যাহত হবে, আবার যদি নির্দিষ্ট মাত্রার চেয়ে বা ওই স্ট্যান্ডার্ড ভ্যালুর চেয়ে মানটা বেশি হয়ে যায়, তার মানে পানিতে ক্ষার ধর্ম বেশি হয়ে যাবে, সেক্ষেত্রেও জীবন ধারণের জন্য জলজ উদ্ভিদ আর প্রাণী জীবন বিপন্ন হবে এবং তাদের জীবন ধারণ ব্যাহত হবে। সুতরাং পিএইচ একটি বিশুদ্ধতার মানদণ্ড সারফেস ওয়াটারের জন্য। তৃতীয়ত, ডিজলভ অক্সিজেন নিয়ে কথা বলা যায়। ডিজলভ অক্সিজেন, পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, অর্থাৎ প্রতি লিটার নমুনা পানিতে অথবা সারফেস ওয়াটারে
যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে তাকেই ডিজলভ অক্সিজেন ইন সারফেস ওয়াটার বলা হয়ে থাকে। সারফেস ওয়াটারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। অর্থাৎ যদি এই নমুনা পানি হয় অর্থাৎ সারফেস ওয়াটার হয়, এর মধ্যে অবশ্যই অক্সিজেন ডিজলভ অবস্থায় থাকবে। জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণীর জন্য 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার অর্থাৎ ppm 4 থেকে 8 ppm ডিজলভ অক্সিজেন থাকা প্রয়োজন। যদি কোনো কারণে এই ডিজলভ অক্সিজেনের পরিমাণ 4 ppm এর চেয়েও কম হয় তাহলে সেই পানি ব্যবহারের অনুপযোগী। তাহলে যদি DO is less than 4 ppm হয়ে যায় তাহলে বোঝা যাবে এই পানি ব্যবহারের অনুপযোগী। পানি ব্যবহারের অনুপযোগী। এখন এই ডিজলভ অক্সিজেন কেন কমে যাবে, এই স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে কেন কম? ধরে নেওয়া যায় এইটি একটি জলাশয় অথবা নমুনা পানি যেখানে বিভিন্ন জৈব পদার্থ অপদ্রব্য হিসেবে বা আবর্জনা হিসেবে মিশ্রিত আছে। এই জৈব পদার্থকে যদি জারিত করতে চাই বা এরা যখন জারিত হবে এদের জারণে অক্সিজেন ব্যবহার হবে, তাহলে দ্রবীভূত যে অক্সিজেন সেই অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে। যত বেশি পরিমাণ অপদ্রব্য পানিতে মিশ্রিত হবে ততই অক্সিজেন বেশি পরিমাণ ব্যবহৃত হবে অর্থাৎ অক্সিজেনের চাহিদা তৈরি হবে। এক্ষেত্রে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং এটা কমে গিয়ে যদি 4 ppm এর চেয়ে কম হয় তাহলে সেই পানি ব্যাপকভাবে দূষণের শিকার হয়েছে বলে ধরা হবে। এই জারণ যদি অসম্পূর্ণ হয়, অসম্পূর্ণ জারণ যদি ঘটে, এই অসম্পূর্ণ জারণের ফল হতে পারে অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি গ্যাসীয় পদার্থ এবং এদের বিশ্রী দুর্গন্ধ থাকবে। তার মানে জলাশয়ের কিছু কিছু যেমন ডোবা নর্দমার পানিতে বিশ্রী রকমের দুর্গন্ধ হয়ে থাকে। এর কারণ হলো সেখানে এত বেশি পরিমাণ জৈব অপদ্রব্য মিশ্রিত থাকে যাদেরকে জারিত করতে অক্সিজেন সাপ্লাই ওই পানি থেকে সম্ভব হয় না। এই কারণে সেটি অসম্পূর্ণ জারণ ঘটে থাকে এবং পানিতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায়। অসম্পূর্ণ জারণের ফলে অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি গ্যাসীয় পদার্থ সৃষ্টি হয় এবং তার ফলে এখানে দুর্গন্ধ সৃষ্টি হয়। এই পানিতে নমুনা পানিতে ডিজলভ অক্সিজেন নির্ণয় করার জন্য উইংক্লার পদ্ধতি নামে একটি পদ্ধতি এখানে আমরা ব্যবহার করতে পারি। উইংক্লার প্রসেস। এই উইংক্লার পদ্ধতিতে ডিজলভ অক্সিজেন এটি একটি জারণ বিজারণ অনুমাপনের মাধ্যমে করা হয়ে থাকে, টাইট্রেশন। যেমন নমুনা পানিতে আমরা যদি ম্যাঙ্গানিজ আয়ন যোগ করি তাহলে নমুনা থেকে অক্সিজেন এই ম্যাঙ্গানিজকে জারিত করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে পরিণত হবে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আয়োডাইডের সাথে বিক্রিয়া করে আয়োডিনে পরিণত হবে, অর্থাৎ এই অংশটি একটি আয়োডোমিতি পদ্ধতি। অর্থাৎ এখানে আয়োডাইড লবণের সাথে বিক্রিয়ায় আয়োডিন বিমুক্ত হবে, সেই বিমুক্ত আয়োডিনের সাথে থায়োসালফারের বিক্রিয়ায় টেট্রাথায়োনেট হবে। আমরা এই জারণ বিজারণ অর্থাৎ আয়োডোমিতি যে অনুমাপটি আছে সেখান থেকে আমরা এখানে পরিমাণগত সম্পর্ক থেকে পাই 2 মোল থায়োসালফেট এর ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন, অর্থাৎ এখানে 2 মোল থায়োসালফেট এর ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন এবং 1 মোল আয়োডিনের ইকুইভ্যালেন্ট 1 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আবার 1 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ইকুইভ্যালেন্ট 1 মোল অক্সিজেন। সুতরাং সার্বিকভাবে এদের মধ্যে রিলেশন হলো 2 মোল থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল অক্সিজেন। সুতরাং 1 মোল যদি আমরা থায়োসালফেট বিবেচনা করি তাহলে হাফ মোল অক্সিজেন সেখানে পাওয়া যাবে। অর্থাৎ এখান থেকে আমরা চূড়ান্ত রিলেশনটি খুঁজে বের করতে পারি যে থায়োসালফেট কতটুকু ইউজ হলো তাহলে ওর মধ্যে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কত। তো ছাত্রছাত্রীবৃন্দ, এবার আমরা বিওডি নিয়ে কথা বলছি। বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ প্রতি লিটার সারফেস ওয়াটার অর্থাৎ নমুনা পানিতে যতটুকু জৈব পদার্থ মিশ্রিত থাকে বা জৈব দূষক থাকে তাকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে এটি হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ এটি হলো অক্সিজেনের চাহিদা। এই ডিমান্ড যত বেশি হবে পানির দূষণ তত বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত
বিওডির মান হলো 6 মিলিগ্রাম পার লিটার অর্থাৎ 6 ppm। যদি এই বিওডির মান ইজ গ্রেটার দেন 10 ppm অর্থাৎ লিটারে যদি 10 মিলিগ্রামের চেয়ে বেশি হয় তাহলে বুঝতে হবে এই পানি চরমভাবে দূষণের শিকার, তার মানে এই পানি ব্যবহারের অনুপযোগী হবে। তাহলে পানিতে জৈব পদার্থের পরিমাণ যত বেশি হবে, জৈব অপদ্রব্য যত বেশি হবে, দূষক যত বেশি হবে, সেখানে অক্সিজেন ওই জৈব দূষককে জারিত করতে অক্সিজেনের পরিমাণ তত বেশি হবে, এতে বিওডির মান তত বাড়তে থাকবে। তাহলে বিওডির মান যত বেশি পানির দূষণ তত বেশি। এই বিওডিকে নির্ণয় করার জন্য অর্থাৎ কোনো পানির বিওডি নির্ণয় করার জন্য আমরা একটি নমুনা পানি নিতে পারি। কোনো নমুনা পানিতে প্রথমে নমুনা পানির ডিও নির্ণয় করলাম। এটি আমরা BO1 হিসেবে লিখলাম যে নমুনা পানি, অর্থাৎ কোনো সারফেস ওয়াটার অথবা স্বচ্ছ পানিতে আমরা তার ডিজলভ অক্সিজেন পরিমাপ করে অতঃপর ওই পানির মধ্যে জৈব অপদ্রব্য বা জৈব পদার্থ মিশ্রিত করে 5 দিন রেখে দেব। 5 দিন রেখে দেওয়ার পর অর্থাৎ 5 ডেজ, 5 দিন পর জৈব দূষক মেশানোর 5 দিন পর আবারও আমরা ডিও নির্ণয় করব, এটি DO2। এবার পূর্বের ডিও এবং বর্তমান ডিও অর্থাৎ ডিজলভ অক্সিজেনের মধ্যে যে পার্থক্য সেটি হবে অক্সিজেনের চাহিদা। সুতরাং এর BOD আমরা পেয়ে যাব DO2 অর্থাৎ ডিজলভ অক্সিজেন 1 যা ছিল এবং এখন ডিজলভ অক্সিজেন 2, এই দুটির যে পার্থক্য এটি হবে ওই পানিতে অক্সিজেনের ডিমান্ড। তাহলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হলো পানিতে বিদ্যমান জৈব পদার্থকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, এই অক্সিজেনের ডিমান্ড যত বাড়বে পানির দূষণ তত বেশি। বিওডির পরে এবার আমরা COD নিয়ে কথা বলব। COD হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। COD কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হলো প্রতি লিটার জলীয় দ্রবণে অথবা প্রতি লিটার নমুনা পানিতে জৈব এবং অজৈব উভয় প্রকার পদার্থকে কোনো রাসায়নিক জারক দ্বারা জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা হলো COD অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এটি হলো জৈব প্লাস অজৈব এই উভয় দূষককে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, এইটি হলো COD, তার মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে BODর তুলনায় CODর মান অবশ্যই বেশি হবে, তার মানে কোনো পানির COD ইজ গ্রেটার দেন তার BOD, কারণ BOD হলো শুধুমাত্র জৈব দূষক সমূহকে জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেন, কিন্তু COD জৈব অজৈব উভয় প্রকার দূষককে একটি রাসায়নিক জারক যেমন K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক দ্বারা জারিত করতে যে পরিমাণ অক্সিজেন এখানে প্রয়োজন হবে সেটি হলো না কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে কোনো নমুনা পানির BODর তুলনায় তার CODর মান বেশি হবে। যদি আমরা এদের পার্থক্য, এদের উভয়ের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য জানি তাহলে BOD এবং CODর মধ্যে প্রয়োজনীয় আমরা পার্থক্য উল্লেখ করতে পারি। TDS অর্থাৎ টোটাল ডিজলভ সলিড। TDS টোটাল ডিজলভ সলিড অর্থাৎ সারফেস ওয়াটারে প্রতি লিটার নমুনার মধ্যে কি পরিমাণ সলিড পদার্থ, কঠিন পদার্থ দ্রবীভূত আছে তার পরিমাণকে বলা হয় টোটাল ডিজলভ সলিড বা TDS। তার মানে TDS যদি 0 হয় এইটিও পানির জন্য যেমন ভালো নয়, আবার TDS যদি মাত্রাতিরিক্ত হয় তাও পানির জন্য ভালো নয়। এখানে স্বাভাবিক
অথবা আদর্শ বলা যেতে পারে টিডিএস যদি 1000 ppm হয়, এইটি 1000 ppm থাকা ভালো, 1000 ppm থাকা ভালো। কিন্তু যদি 1000 ppm এর চেয়ে ডিজলভ সলিডের পরিমাণ আরও বেড়ে যায়, তাহলে সেই পানি ব্যবহারের অনুপযোগী হয়। এখন এই টিডিএস টোটাল ডিজলভ সলিড হিসেবে আসলে পানিতে কি কি থাকতে পারে, যেমন পানির মধ্যে ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, তারপরে নাইট্রেট, নাইট্রাইট ইত্যাদি, নাইট্রেট NO3 মাইনাস, তারপরে এর মধ্যে ক্যাডমিয়াম, আর্সেনিক, ক্যাডমিয়াম 2 প্লাস, আর্সেনিক 3 প্লাস, মার্কারি ইত্যাদি বিভিন্ন সলিড পদার্থ যদি পানিতে দ্রবীভূত থাকে, লেড থাকতে পারে, মার্কারি থাকতে পারে, সায়ানাইড থাকতে পারে, লেড, সায়ানাইড ইত্যাদি পানিতে সলিড হিসেবে দ্রবীভূত থাকতে পারে। তবে পানিতে এই সকল যদি হেভি মেটাল পানিতে থাকে, সেই পানি ব্যবহারের অনুপযোগী। ক্যাডমিয়াম, আর্সেনিক, মার্কারি, লেড, সায়ানাইড ইত্যাদি পানিতে যদি মাত্রাতিরিক্ত হয়, তাহলে সেই পানি ব্যবহারের জন্য অনুপযোগী হয়। তাহলে 1000 ppm এর মধ্যে থাকলে, সলিডের পরিমাণ যদি এর মধ্যে থাকে, তাহলে সেটি ব্যবহারের জন্য ব্যবহার উপযোগী, বাট এর চেয়ে বেশি হয়ে গেলে সেটি দূষণের শিকার বলে ধরে নেওয়া হয়।